আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে স্বাগতম জানাচ্ছি এলিট টিচিং পয়েন্টে। আজকে আমি তোমাদের সাথে কেমিস্ট্রি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ কেমিক্যাল রিঅ্যাকশন এসএসসি কেমিস্ট্রি সপ্তম অধ্যায়। এই সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়, কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা নির্ণয়। তোমরা এই ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে যে কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় মাত্র 10 সেকেন্ডের মধ্যে তোমরা জারণ সংখ্যা নির্ণয় করতে পারবে ইনশাআল্লাহ। চলো আমরা শুরু করে দেই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে প্রথমে জানতে হবে যে কেন্দ্রীয় পরমাণু কি। কেন্দ্রীয় পরমাণু কি, সেন্ট্রাল অ্যাটম কোনটা? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যে যৌগে দুই ধরনের পরমাণু থাকলে যার সংখ্যা কম সেটি কেন্দ্রীয় পরমাণু। একটু তাকাও, আমরা যদি লিখি H2O, এই H2O এর মধ্যে দুই ধরনের পরমাণু আছে, হাইড্রোজেনের পরমাণু এবং অক্সিজেন পরমাণু। হাইড্রোজেনের সংখ্যা রয়েছে দুইটি, অক্সিজেনের সংখ্যা রয়েছে একটি। যেহেতু সংখ্যা অক্সিজেন কম তাহলে পানিতে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন। আবার যদি আমরা চিন্তা করি যে PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড, PCl3 যৌগে ক্লোরিন 3টি, ফসফরাস 1টি, তাহলে আমাদের কেন্দ্রীয় পরমাণুকে ফসফরাস। আবার আমরা যদি চিন্তা করি যে ধরো CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে এখানে কার্বন সংখ্যা রয়েছে কয়টি? কার্বন সংখ্যা রয়েছে একটি এবং ক্লোরিন পরমাণুর সংখ্যা রয়েছে 4টি। যেহেতু যার সংখ্যা কম থাকবে সেটি কেন্দ্রীয়। নিয়ম 1 চলে গেল। এবার 2 এ আসো। যৌগে 3 ধরনের পরমাণু থাকলে যেটা মাঝে থাকে সেটা কেন্দ্রীয় পরমাণু। কোনো যৌগে যদি 3 ধরনের পরমাণু থাকে তাহলে মাঝেরটি কেন্দ্রীয় পরমাণু হবে। আমরা এখানে উল্লেখগুলা লিখে রেখেছি, দেখো পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে ক্রোমিয়াম মাঝে রয়েছে, এজন্য কেন্দ্রীয় পরমাণুটা ক্রোমিয়াম। এটা মূল বইয়ের তোমাদের 150 নাম্বার পেজের মধ্যে আছে, যে 150 পৃষ্ঠায় টেক্সট বইয়ের এসএসসি কেমিস্ট্রি 150 পৃষ্ঠায় দেখবা যে নিম্নলিখিত লাল বর্ণের যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলোর জারণ সংখ্যা নির্ণয় করে। তাহলে এখানে প্রত্যেকটাই যেইটাই কেন্দ্রীয় পরমাণু সেটা লাল বর্ণে। আমরা যদি চিন্তা করি যে H2SO4 সালফিউরিক অ্যাসিড, এখানে 3 ধরনের পরমাণু, হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন। তাহলে কেন্দ্রীয় পরমাণু কোনটা হবে? যেটা মাঝে। অর্থাৎ 3 ধরনের পরমাণু থাকলে যেটা মাঝে থাকবে মাঝেরটা হবে কেন্দ্রীয় পরমাণু। তাহলে এখানে পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে ক্রোমিয়াম মাঝে, এটা কেন্দ্রীয় পরমাণু। সালফিউরিক অ্যাসিডে সালফার কেন্দ্রীয় পরমাণু। নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন মাঝখানে, এটা কেন্দ্রীয় পরমাণু। সোডিয়াম থায়োসালফেটে সালফার কেন্দ্রীয় পরমাণু। আবার ফসফরিক অ্যাসিডে ফসফরাস কেন্দ্রীয় পরমাণু। কপার সালফেটে সালফার কেন্দ্রীয় পরমাণু। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের বেলায় ম্যাঙ্গানিজের সংখ্যা একটি, অক্সিজেনের সংখ্যা দুইটি। যেহেতু ম্যাঙ্গানিজের সংখ্যা কম তাই ম্যাঙ্গানিজ কেন্দ্রীয় পরমাণু। ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগে ফসফরাস রয়েছে একটি, যেহেতু 2 ধরনের পরমাণু এজন্য ফসফরাস কেন্দ্রীয় পরমাণু। অর্থাৎ আমার শিক্ষার্থী যারা আছো, যে এই যে আমরা যৌগগুলো লিখে রেখেছি, এই প্রত্যেকটা যৌগে 3 ধরনের পরমাণু হলে মাঝেরটি কেন্দ্রীয় এবং 2 ধরনের পরমাণু যদি হয় তাহলে যার সংখ্যা কম সেটা কেন্দ্রীয় পরমাণু। এখন আমরা এই কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করব? চলো, আমরা জানি যে একটি নিরপেক্ষ যৌগের টোটাল জারণ মান 0। অর্থাৎ যে কোনো যৌগের ক্ষেত্রে নিরপেক্ষ যদি যৌগ হয় তার মোট জারণ মান 0। আমরা একটা কোনটা দিয়ে শুরু করা যায়? সালফিউরিক অ্যাসিড দিয়ে আমরা শুরু করি। H2SO4 আমরা লিখলাম H2SO4 সালফিউরিক অ্যাসিড। যেহেতু সালফিউরিক অ্যাসিড একটা নিরপেক্ষ যৌগ, সুতরাং এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 0। কারণ জারণ সংখ্যা নির্ণয়ের যে নিয়ম রয়েছে তার মধ্যে একটি নিয়ম হচ্ছে যে কোনো একটি যৌগের মোট জারণ মান 0। তাহলে সালফিউরিক অ্যাসিডের মোট জারণ মান 0। সালফিউরিক অ্যাসিডের মোট জারণ মান 0। আমরা বামের মৌলে প্লাস দিব, ডাইনে মাইনাস দিব। দুইটা হাইড্রোজেন রয়েছে, আমরা জানি হাইড্রোজেনের জারণ মান +1। তোমরা কয়েকটি মৌলের জারণ মান মনে রাখতে পারো, সেটা হচ্ছে তোমরা মনে রাখবা হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, অক্সিজেনের জারণ মান -2 এবং যদি হ্যালোজেন হয়, হ্যালোজেন যেগুলো রয়েছে হ্যালোজেনের জারণ মান হচ্ছে ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলোর জারণ মান -1। অন্তত হাইড্রোজেন, অক্সিজেন, হ্যালোজেন এগুলোর জারণ মান আমাদের মনে রাখতে হবে। তাহলে দুটি হাইড্রোজেনের জারণ মান কত হবে? দুইটি হাইড্রোজেনের জারণ মান হবে +2, অক্সিজেন 4টি রয়েছে, 4টির জারণ মান হবে, একটা অক্সিজেনের -2, তাহলে 4টায় -8। মাঝখানে এমন কিছু বসবে যাতে 0 হয়, তাহলে -8 এর সাথে কি দিলে 0, +8 আছে কত? +2, তাহলে আমরা কি করব? মাঝখানে দিব +6। তাহলেই অর্থাৎ তাহলে সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফারের জারণ মান কত? সালফারের জারণ মান হচ্ছে, সালফারের যে জারণ মান, এই সালফারের জারণ মান +6। সালফারের জারণ মান কত? +6। আবার তোমরা একটু তাকাও যে একটি যৌগ সমান আমরা 0 লিখবো, বামে প্লাস দিব,
ডানে মাইনাস দিব। দুইটা হাইড্রোজেনের জারণ মান +2, চারটা অক্সিজেনের জারণ মান, একটার -2, চারটার -8। তাহলে মাঝখানে কি দিলে টোটাল 0 আসবে? যেহেতু টোটাল জারণ মান 0, সম্পূর্ণ মান 0 আসবে, সুতরাং আমরা যদি +6 বসাই, 6 আর +2 মানে +8, -8 কাটাকাটি করলে 0। এইভাবে আমরা প্রত্যেকটি যৌগের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করতে পারি। আমরা যদি নাইট্রিক অ্যাসিড চিন্তা করি যে NO3 এই যৌগ ইকুয়াল টু 0, আমরা যদি নাইট্রিক অ্যাসিডটা ধরি যে এটার জারণ মান আমরা বের করব, তাহলে বামে প্লাস ডানে মাইনাস, হাইড্রোজেন একটি রয়েছে +1, তিনটি অক্সিজেনে -6, কি দিলে 0, +5 বসালে 0। আবার আমরা নেক্সট ফসফরিক অ্যাসিড চিন্তা করি H3PO4, এটা ইকুয়াল টু কত? 0, বামে প্লাস ডানে মাইনাস, 4 2 8, 3টায় 3, তাহলে +5, ফসফরাসের জারণ মান +5, নাইট্রোজেনের জারণ মান +5। এবার আমরা একটু 1 নম্বর যৌগটাতে যাই, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, এটা ইকুয়াল টু 0, বামে প্লাস ডানে মাইনাস, 7 2 কত হবে? 14। আর পটাশিয়াম 1 নাম্বার গ্রুপের, গ্রুপ 1 এর জারণ মান সবগুলোর জারণ মান +1, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, অর্থাৎ আমরা তো জানি যে হেলিনাকে রুবি সাজাবে ফুলে, তো সুতরাং 1 নং গ্রুপের সবার জারণ মান +1, দুইটা পটাশিয়াম হবে +2, তাহলে কি বসালে 0, +12। তোমরা অনেকে বলবা যে ভাইয়া ক্রোমিয়ামের জারণ মান +12, না, জারণ মান একটা পরমাণুর হয়, যেহেতু এখানে ক্রোমিয়াম রয়েছে 2টি, অতএব একটি ক্রোমিয়ামের জারণ মান হবে, যেহেতু দুইটাই +12, একটা ক্রোমিয়ামের জারণ মান হবে +6, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান +6। আবার একই ভাবে যদি আমরা সোডিয়াম থায়োসালফেট চিন্তা করি, Na2S2O3 = 0, এটা 4 নাম্বার যৌগটা যদি তোমরা দেখো, তাহলে আমরা কি লিখতে পারি? দুইটা সোডিয়ামে +2, তিনটা অক্সিজেনে -6, মাঝখানে কি বসালে 0, +4 বসালে 0, তাহলে দুইটা সালফারে +4, একটা সালফার হবে +2। আমরা কপার সালফেট যদি চিন্তা করি, CuSO4 = 0, প্লাস মাইনাস। এখন কপারের জারণ মান দেখো +1 +2 দুইটাই হতে পারে, তুমি এখন কোনটা নিবা? আচ্ছা, আমরা আগে অক্সিজেন লিখি, 4 2 8। কপারের জারণ মান কত? যদিও জারণ মান এবং জারণ সংখ্যা, অর্থাৎ যোজনী এবং জারণ সংখ্যা ভিন্ন বিষয়, তারপরেও কোন একটি মৌলের যে যোজনী ব্যবহার হবে সেই যৌগে ওই মৌলের জারণ মান কত? এখানে কপারের সাথে সালফেট যৌগমূলক রয়েছে, সালফেটের যোজনী যেহেতু 2, সুতরাং কপারের যোজনীও 2, এজন্য কপারের জারণ মান +2 লিখতে হবে। আবার যদি এটার সঙ্গে আমরা আরেকটা যৌগ দেখাই, কপার আয়োডাইড লিখি, এটা = 0, তাহলে বামে প্লাস ডানে মাইনাস, হ্যালোজেন -1, তাহলে কি দিলে 0, +1 দিলে 0, অর্থাৎ এই যৌগে কপারের যোজনী 1। আবার এই যৌগে সালফেটের সঙ্গে যেহেতু রয়েছে, এজন্য কপারের যোজনী 2, কপারের যোজনী 2 হয়, মাঝে কি দিলে 0, +6 দিলে 0, তাহলে কপার সালফেটে সালফারের জারণ মান +6। এবার চলো আমরা সর্বশেষ দুইটা যৌগ দেখি। সর্বশেষ যে দুটি যৌগ রয়েছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং ফসফরাস ট্রাইক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, এটা = 0, এটা = 0। যার জারণ মান বের করবো, এটা শেষে বসাবো, প্লাস মাইনাস, দুইটা অক্সিজেনে -4, কি বসালে 0, +4, তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান +4। আবার ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগে 3টি হ্যালোজেন রয়েছে, 3টি ক্লোরিন রয়েছে, তাহলে -3 হবে 3টায়, যেহেতু একটা হ্যালোজেনের জারণ মান -1, তাহলে কি দিলে 0, +3 দিলে 0। এজন্য ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে ম্যাঙ্গানিজের জারণ মান +4, ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগে ফসফরাসের জারণ মান +3। আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা এসএসসি সিলেবাসের ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা ব্যাকরণ, হায়ার ম্যাথ এবং এই সাবজেক্টগুলার, সায়েন্সের সাবজেক্টগুলার তোমরা কোন চ্যাপ্টারের, কোন বইয়ের কোন চ্যাপ্টার থেকে ক্লাস চাও, কোন টপিকটা তোমাদের কাছে কঠিন বলে মনে হয়, অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। এবং তোমরা কে বাংলাদেশের কোন জেলা থেকে, কোন স্কুল থেকে, তোমাদের জেলার নাম এবং স্কুলের নাম লিখে অবশ্যই কমেন্ট করবে। ইনশাআল্লাহ তোমরা যাতে সামনের দিকে আরো ভালো করতে পারো, কেমিস্ট্রিতে একটা ভালো মার্ক পেতে পারো, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। সর্বোপরি লিড টিচিং পয়েন্টের সঙ্গে থাকবে, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।